আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। পূর্ব ঘোষণা মতো রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে হুগলি জেলার নানান এলাকায় ব্যাংক কর্মীদের কর্মবিরতিতে নাজেহাল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। হাওড়ার জগৎবল্লভপুরে একটি মুদির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার এক। দুরন্ত গতিতে বাইক চালানোর পরিণাম, চন্দ্রনগরের ফ্লাইওভারের উপর মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত বাইক চালক ও আরোহী চিকিৎসাধীন। রাজ্য জুড়ে চলছে নিবিড় সংশোধনী ভোটার তালিকার তৈরির কাজ। শুনানি কেন্দ্রগুলির সঠিক পরিকাঠামো ও হয়রানি বন্ধের দাবিতে চুঁচুড়ায় কংগ্রেসের বিক্ষোভ ডেপুটেশন। আসছি বিস্তারিত খবরে। ব্যাংক কর্মীদের সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল ব্যাংক কর্মীরা। এছাড়াও অন্যান্য দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়ার সমস্যায় সাধারণ মানুষ। প্রতি সপ্তাহে শনিবার ছুটি দিতে হবে ব্যাংক কর্মীদের। সপ্তাহে রবিবার এমনি ছুটির দিন, মাসে 4টে শনিবারের মধ্যে 2টি শনিবার ব্যাংক খোলা থাকে। আন্দোলনরত ব্যাংক কর্মীদের দাবি সপ্তাহে 5 দিন কাজ, সোম থেকে শুক্রবার, শনিবার পুরো ছুটি দিতে হবে। আন্দোলনরত ব্যাংক কর্মীদের কথায় কেন্দ্রীয় সরকারকে বারবার ছুটির দাবি জানিয়ে আসছেন তারা। দীর্ঘদিন ধরে এই দাবি জানানোর পরেও কোনো কাজ না হওয়ায় রাজ্যের সাথে জেলার বিভিন্ন শহরে গ্রামে সমস্ত ব্যাংক ও এটিএম পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ব্যাংক কর্মীরা। এদিন জেলার বিভিন্ন জায়গার সাথে বাঁশবেড়িয়াতেও বিভিন্ন ব্যাংক ও এটিএম পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ব্যাংক কর্মীরা। বাঁশবেড়িয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংকের ছবি ধরা পড়ল ক্যামেরায়। ব্যাংক কর্মীরা ব্যাংকের সামনে দাঁড়িয়ে দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তোলে। বিক্ষোভরত ব্যাংক কর্মীরা তাদের দাবির সমর্থনে কি জানাচ্ছেন শুনবো। সাধারণ মানুষের সমস্যা কিন্তু আরো অনেক বেশি বাড়বে যদি ব্যাংকগুলো প্রাইভেট হয়ে যায়। আমি একটা সাধারণ কথা বলি, যেটা সমস্ত মানুষ বুঝতে পারবেন বলে মনে হয়। স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে যায়, কিন্তু কোনো প্রাইভেট ব্যাংক কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলে না। সমস্ত মানুষ যে এসে এখানে বলেন যে প্রাইভেট ব্যাংকে সার্ভিস ভালো পাই, মিনিমাম ব্যালেন্স 5 থেকে 10,000 টাকা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। একটা SMS এর জন্য সেখানে চার্জ কাটা হয়। ঠিক আছে, প্রাইভেট হয়ে গেলে কিন্তু সাধারণ মানুষ এই যে একদিন যে প্রবলেমটা ফেস করছে, সেই প্রবলেমটা কিন্তু অনেক দীর্ঘকালীন প্রবলেম হবে যদি সত্যি করে ব্যাংক প্রাইভেট হয়ে যায়। এইটুকুই আমার এর দায়ী কার? অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট। সবকিছু যে বেঁচে দেওয়া হচ্ছে পুঁজিপতিদের হাতে, সেটার তো দায় নিতে হবে তাদেরকে, না? এবং আমার একটা কথা বলার আছে। সাধারণ মানুষ আর একটা জিনিস মনে করেন যে ব্যাংকের কর্মচারীরা ছুটি ভোগ করেন স্ট্রাইকের দিনে। আমি একটা কথা বলতে চাই, ব্যাংকের সমস্ত কর্মচারীর কিন্তু স্যালারি কাটা হয়। স্ট্রাইক মানে স্যালারি কাটিয়ে আমরা স্ট্রাইক করি। আমাদের এই একদিনকার বেতন কেটে নেওয়া হবে, তারপরেও আমরা এই দিনকে এসেছি স্ট্রাইক করার জন্য। এটা কিন্তু আমাদের কাছে কোনো ছুটি উপভোগ করা নয়, এটা আমরা নিজেরা বেতন কাটিয়ে এটা করি। এটা সাধারণ মানুষেরা জানেন না। ম্যাক্সিমাম লোকই ভাবেন যে ব্যাংকের কর্মচারীরা ছুটি ভোগ করার জন্য স্ট্রাইক করছে। এটা কিন্তু ভুল বার্তা যায়। এইটা আমার কিন্তু বলার আছে। শুধু স্টেট ব্যাংক না, সব ব্যাংকই তো বন্ধ। হ্যাঁ, সব ব্যাংকই আজকে বন্ধ, অবশ্যই। সেটার এগেনস্টেই তো আমাদের এই অ্যাজিটেশনটা চলছে, এবং স্ট্রাইক তো সেই কারণেই ডাকা হচ্ছে। শুধু 5 ডেজ নয়, এই প্রাইভেটাইজেশনের এগেনস্টেই আমাদের এগুলো করা হচ্ছে। আর কি কি দাবি আছে আপনাদের? আপাতত আজকের স্ট্রাইকটা এই দুটোর ওপরে বেশি ফোকাস করে আমাদের করা হয়েছে। অনেক লং রানে আমাদের এটা পেন্ডিং রয়েছে, সেই কারণের জন্য এটা করা হচ্ছে।
দাবি যদি না মানা হয় তাহলে কি আগামী চলবে? অবশ্যই চলবে। আমরা তার জন্য তো আগামী দিনের আরো মিটিং চলবে, তারপরেই আমরা এই ব্যাপারে আরো ফোকাস করতে পারবো। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরেও ব্যাংকের একই ছবি দেখা গেল। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সর্বত্রই দেখা গেল এটিএম এবং বেসরকারি সরকারি ব্যাংক সবই বন্ধ, শাটার নামানো, তালা দেওয়া। স্টেট ব্যাংক, বেসরকারি ব্যাংক, কানাড়া ব্যাংক সব ব্যাংকের কর্মীরাই এদিন কর্মবিরতি পালন করল। শনিবার এমনিতেই ব্যাংক বন্ধ থাকে, রবিবার ছুটির দিন। সোমবার 26শে জানুয়ারি হওয়াতে সরকারি ছুটির দিন ছিল। মঙ্গলবার ব্যাংক কর্মীদের কর্মবিরতি পালন। স্বাভাবিক কারণেই টানা ছুটিতে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ নাজেহাল। বিভিন্ন কাজে ব্যাংকে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। কি বলছেন তারা, শুনবো। আজ হলো না, পরিষেবা পেলাম না। ব্যাংক স্ট্রাইক, যদিও জানি ব্যাংক স্ট্রাইক ছিল, তাহলে ভেবেছিলাম এটিএম খোলা যাবে, কারণ স্টেশন এটিএমটা খোলা আছে, কিন্তু এই এটিএমটি বন্ধ ছিল। দীর্ঘ 4-5 দিন ধরে বন্ধ। আজকে কি স্ট্রাইক করাটা জরুরি ছিল না নাগরিক গ্রাহকদের উদ্দেশ্যে আছে বন্ধ খোলা রাখলে ভালো হতো? খোলা রাখলে ভালো হতো, তাহলে আমরা এতজন 3-4 দিন একসঙ্গে আমাদের কষ্ট হতো না। অনেক মানুষ সকাল থেকে আসছে, ফিরে যাচ্ছে, নিত্য কাজ তাদের হচ্ছে না। হ্যাঁ, টানা বন্ধ হয়ে গেছে না, আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। টানা বন্ধ না হলেই ভালো হতো। এ তো যাদের ধরুন তো হবেই, এই পরিষেবা বন্ধ হওয়া তো উচিত নয়, এটা তো জরুরি পরিষেবা। অনেক দূর থেকে তো এসছেন, সমস্যা আপনাদের আগের থেকে কিছু বলেনি যে ব্যাংক বন্ধ? না, আমরা জানি না যে ব্যাংক বন্ধ, দিদিরাও জানায়নি যে ব্যাংক বন্ধ থাকবে। কি কাজে এসেছিলেন? গ্রুপের বই পাল্টাতে, বই শেষ হয়ে গেছে, বইটা। এই টানা 5 দিন ধরে তো বন্ধ। আমরা তো কি করে জানবো যে টানা 5 দিন? কোনো নোটিশ করেনি আপনাদের, জানায়ওনি? না, আমরা জানি না। জানলে আর আসবো কেন এত দূর পয়সা খরচা করে? হ্যাঁ, যাওয়া আসা মানে যা 30 টাকা 25 টাকা করে ভাড়া, কষ্ট করে তো আসে। আবার তো আগামীকাল আসতে হবে। আসতে হবে, দরকারে তো আসতেই হবে, আসতে হবে না। আবার পয়সা খরচা। জানতেন না যে ব্যাংক বন্ধ আজকে? স্ট্রাইক ব্যাংক বন্ধ, এটিএম এর জন্য ছিল না, এটিএম ফেটিএম সব বন্ধ। কোথা থেকে আসছেন আপনি? আমি এখানে লোকাল। কি অসুবিধা হবে তো নাকি? অন্যদিকে ব্যাংক কর্মীরা তাদের দাবি সমর্থনে কি বলছেন, শুনুন। আজকের দিনে আমরা ব্যাংক কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হলাম। আমরা অলরেডি 20% লেস ম্যান পাওয়ার নিয়ে কোনো রকমের ট্রেনে চলেছি। দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে এবং এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আপনারা দেখুন। আইবিএ, বিভিন্ন ব্যাংক সংগঠন এবং ব্যাংক কর্তৃপক্ষ যেখানে 5 দিনের 5 ডেজ উইকটাকে আমরা মেনে নিয়েছি, আইবিএ মেনে নিয়েছে এবং এটা গত 2023 সাল থেকে এটা পেন্ডিং রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে। কেন্দ্রীয় সরকার অর্থমন্ত্রী বা অর্থমন্ত্রক থেকে আমরা এইটার এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাচ্ছি না। 23 সাল থেকে প্রায় 3 বছর হতে চললেও ব্যাপারটা পেন্ডিং হয়ে রয়েছে। সবাই রাজি, অথচ 5 ডেজ উইকটা কিন্তু আমরা চাইছি আর কিছুই না। আমরা কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আমাদের দরকার। অশোক রায়, রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার 10 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সভাস্থলের শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে। 28শে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সভাস্থলের প্রস্তুতি চলছে জোর কদমে। সিঙ্গুরের বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালী এলাকায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সরকারি একাধিক প্রকল্পের ঘোষণা উদ্বোধনের পাশাপাশি জনসভাও করবেন তিনি। সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার 10 দিনের মাথায় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সিঙ্গুর তথা রাজ্যবাসী। যেভাবে সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী মিথ্যা কুৎসা অপপ্রচার ভাঁওতা দিয়ে গেছে এবং বাংলাকে অপমান করেছে, তাছাড়াও বাংলাকে বিগত কয়েক বছর ধরে বঞ্চনা করেছে এবং আমরা আগেই বলেছিলাম যে সিঙ্গুরের মঞ্চকে নরেন্দ্র মোদী একটা নাটকের পর্যবেসিত করবে, সেটাই করেছে। তাই বাংলার এই বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চনা, অত্যাচার এবং তার সাথে সাথে বাংলাকে যেভাবে কুৎসা অপপ্রচার করা হয়েছে তার জবাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল এই সভা মঞ্চ থেকেই দেবেন। আর জেনে রাখবেন, নরেন্দ্র মোদী সিঙ্গুর, হুগলি, বাংলাকে কিছু দিতে পারেনি। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উন্নয়নের ডালি নিয়ে আসছেন সিঙ্গুর, হুগলি, সারা বাংলার
মানুষটা দেখতে পাবে। কি কর্মসূচি দেখুন, এটা তো কর্মসূচি বলতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছু শিলান্যাস প্রকল্প রয়েছে, উদ্বোধনের কিছু প্রকল্প ঘোষণা করবে। কখন আসবে, কিভাবে আসবে? দেখুন, সময় আমাদের কাছে যেটুকু টাইম আছে 12:30 থেকে 1টার মধ্যে ঢুকে যাবে। উনি কি এখান থেকে আবার হেলিকপ্টারে করে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা? আর জমি ফিরিয়ে দিক, শিল্প আসুক, তবে মুখ্যমন্ত্রীকে বোঝা যাবে। কিন্তু উনি যেটা করছেন এটা ফালতু মানুষকে বোঝাচ্ছেন যে মোদির পরে মুখ্যমন্ত্রী। যে বলছে সে গণ্ড মূর্খ, আসলে জানেই না সিঙ্গুরের কত জমি নেওয়া হয়েছিল, কত জমি চাষির, কতজন হোটেল মালিকের, পাম্প মালিকের জানেই না। যে বলেছে একদম অকাট মূর্খ। তার জেনে রাখা উচিত 997 একর জমি, তার মধ্যে 800 একর জমিতে চাষযোগ্য চলছে, 100 একর জমি কৃষকদের, সেগুলো যাতে চাষযোগ্য হয় সেগুলোকে করে তোলার কাজ চলছে। বাকি 200 একর জমি এই যারা এই মিথ্যুক বিজেপি নেতারা, সিপিএমের নেতারা রোডে দাঁড়িয়ে ছবি তুলে, এই রোডের গায়ে 200 একর বরাবর 200 একর জমি হচ্ছে হোটেল মালিক, কারখানার মালিক এবং পেট্রোল পাম্পের মালিক, এই সব মালিকের জমি কেনা রয়েছে। তারা তো আর চাষি নয় যে চাষ করবে। তবুও আমরা বলি যে হয় কিছু করুন, নাহলে চাষ করার সুযোগ করে দিন। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। এসআইআর এর হিয়ারিং নিয়ে উত্তাল পোলবা, সাধারণ মানুষের বিক্ষোভ মিছিল, অভিযোগ শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। বিক্ষোভ মিছিলে উত্তাল পোলবা দাঁতপুর ব্লক। ফর্ম 7 ও এসআইআর হিয়ারিং নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। এসআইআর সংক্রান্ত হিয়ারিং প্রক্রিয়া চলাকালীন ফর্ম 7 জমা পড়া ও প্রশাসনিক হয়রানির অভিযোগে উত্তাল হয়ে উঠল পোলবা দাঁতপুর ব্লক। চুচুড়া ও সপ্তগ্রাম সহ একাধিক বিধানসভা এলাকার মানুষের অভিযোগ, ভিত্তিহীন ও অস্পষ্ট কারণ দেখিয়ে তাদের নামে ফর্ম 7 জমা পড়েছে এবং তাদের অভিযোগ হঠাৎ করে হিয়ারিং এর ডেকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদে এদিন সকাল থেকেই সপ্তগ্রাম বিধানসভার আলীনগর মোড়ে হাজার হাজার মানুষ জমায়েত হতে থাকে। সেখানেই পোলবা দাঁতপুর ব্লক সাধারণ নাগরিক মঞ্চের উদ্যোগে আলীনগর মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল পোলবা বিডিও অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পরে বিডিওর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন মোহাম্মদ সামিম আহমেদ। তার সঙ্গে ছিলেন মহানাদ পঞ্চায়েতের উপপ্রাক্তন প্রধান শেখ ফারুক সহ বহু সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বহু মানুষ কাজের সূত্রে ভিন রাজ্য বা ভিন জেলায় থাকলেও তাদের নামে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। হিয়ারিং এর কারণ দেখানো হচ্ছে পরিবারের 4-5টি সন্তান থাকা। অনেক ক্ষেত্রে প্রবীণ, অসুস্থ ও পরিযায়ী শ্রমিকদের পক্ষে নির্ধারিত দিনে হাজিরা দেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে, এমনটাই অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। এইভাবেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হিসেবে বিক্ষোভকারীরা দাবি করেন, এই পুরো প্রক্রিয়ায় সংবিধানের মৌলিক অধিকার ও স্বচ্ছ প্রশাসনিক নিয়ম মানা হচ্ছে না। কি বলছেন বিক্ষোভকারীরা, শুনুন। যে এই বাচ্চাগুলোকে পথে নামবে, বয়স্ক মানুষরা ওনাদের এখন ভোট নেবেন, তাহলে ওনারা এখন ঘরে বসে থাকবে, কিন্তু ওনাদের এখন পথে নামাচ্ছে, ওরা যাচ্ছে এই এসআইআর ভয়ে 7 নম্বর ফর্মের ভয়ে। ভোট নিয়ে কি আমাদেরই ভোট নিয়ে আমাদেরই কি লাথি মারছে। আমাদের ভোট নিয়ে যিনি ওই জায়গায় দাঁড়িয়েছেন আর আমাদের পেটে লাথি মারছে। প্রধানমন্ত্রী হয়েছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাকে আগে ইস্তফা দিতে হবে, তারপরে হিয়ারিং করুক, করে তারপর ভোটে জিতে, তারপর কথা হচ্ছে এইটাই, আমরা যদি অবৈধ তাহলে উনিও তো অবৈধ আছে। উনি নিজেরই ডবল নাম আছে, উনি আগে উনারটা আগে ঠিক করুক, তারপরে আমাদের ভোটের নামটা ঠিক করব। আগে উনার ভোটের নামটা আগে ঠিক করুক। মোদিজি ডবল নাম পাওয়া গেছে, আগে ওই নামটাকে ঠিক হোক, তারপর আমাদের ভোটের নামটা ঠিক করছি। আজ এই বিক্ষোভে উত্তাল হয়ে উঠল একদম বিডিও অফিস। এই বিক্ষোভে আমরা যারা হাজির হয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দলমত নির্বিশেষে, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা সবাই একটা কথা বলছি যে মুসলিম নিধনের কর্মযজ্ঞ চলছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলছি। কিন্তু এর পর্দার পিছনে যিনি বসে আছেন ক্ষমতেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী নয়। আমরা মনে করি উনি ক্ষমতেন্দ্র মোদী, কারণ আমরা ওনার বিরুদ্ধে আঙুল তুলছি, উনি হিন্দুত্বের কথা বলছেন। তো আমরা মনে করি উনি প্রকৃত হিন্দু নন, কারণ স্বামী অভিমুক্তেশ্বরানন্দ শঙ্করাচার্য তিনি দুটো প্রশ্ন তুলেছেন যে আওরঙ্গজেবের আমলে যদি 150টা মন্দির ভেঙে থাকে, তো উত্তরপ্রদেশে যোগী রাজ্যে মোদির নেতৃত্বে 150-এর বেশি মন্দির ভেঙেছে, এবং ভারতবর্ষে গোমাতা নিধনের যে স্লোগান রেখেছিল, সেখানে মোদি ক্ষমতায় আসার পর বিদেশে বিফ এক্সপোর্ট বেড়ে গেছে কেন, এটা মোদি জবাব দিক। ভিডিও রিপোর্ট, LMCL নিউজ।
হাওড়ার জগৎবল্লভপুরে মুদিখানার দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ বাজি তৈরির মশলা উদ্ধার, গ্রেফতার দোকান মালিক। হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিহাল হাটতলা এলাকায় একটি মুদিখানার দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ। ঘটনায় দোকানের মালিককে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা মশলা বাজেয়াপ্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জগৎবল্লভপুর বিধানসভার এমন কোনো এরিয়া নেই যেখানে ভোটকে কেন্দ্র করে হোক বা কিছু একটা সমস্যা হলে সেখানে বোমাবাজি ঘটনা আমার কাছে এখনও পর্যন্ত, আমি এতদিন রাজনীতি করছি, কখনো আমি পাইনি। তবে এই ব্যাপারটা যেহেতু প্রশাসন, আপনাদের মুখ থেকেই পেলাম যে একজন অ্যারেস্ট হয়েছে, প্রশাসনের কাজ করবে। জগৎবল্লভপুর প্রশাসন, পুলিশ প্রশাসন অনেক এফিসিয়েন্স, এবং আপনারা অনেক দেখেছেন চুরি থেকে ছিনতাই থেকে শুরু করে গেঁজার যে বিক্রি হতো আবাদ, সমস্ত কিছু কিন্তু কিপ সাইলেন্স, চোরাই মদ বলুন, সবকেই কিন্তু বন্ধ করেছে জগৎবল্লভপুর পুলিশ প্রশাসন। এই যে বাজি তৈরি করার বা বোমা তৈরি করার যে মশলার কথা বলছেন, সেটা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে। নিশ্চয়ই এই কেস সলিউশন পুলিশ প্রশাসনই করবেন, এবং আমরা যারা জনপ্রতিনিধি, আমরা পুলিশ প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করি যে ল অ্যান্ড অর্ডার যেন কখনো না বিঘ্নিত হয়, যেন কন্ট্রোল থাকে এলাকার। বাজি তৈরির মশলা উদ্ধারের জন্য। আর বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, ক্ষমতাসীনের পায়ের তলার মাটি সরে গেছে, তার জন্যে ওনারা এখন এই বারুদ, বোমা, বন্দুক এই দিয়েই ভোটটা করাতে চাইছে। তো প্রশাসনের কাজ করছে, আমরা সবসময় সহযোগিতা করছি, এবং সাংগঠনিক দিক থেকেও আমরা লড়াইয়ে আছি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। দুরন্ত গতিতে বাইক চালানোর পরিণাম, চন্দ্রনগরের ফ্লাইওভারের উপর মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, আহত বাইক চালক ও আরোহী চিকিৎসাধীন। রাজ্য জুড়ে চলছে নিবিড় সংশোধনী ভোটার তালিকার তৈরির কাজ। শুনানি কেন্দ্রগুলির সঠিক পরিকাঠামো ও হয়রানি বন্ধের দাবিতে চুঁচুড়ায় কংগ্রেসের বিক্ষোভ ডেপুটেশন। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard.
and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর রাস্তায় পড়ে থাকা মানিব্যাগ চন্দননগর থানায় জমা দিয়ে সামাজিক দায়িত্ববোধের প্রশংসা পেলেন অনুপ পাল। পরে পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রকৃত মালিকের হাতে মানিব্যাগটি তুলে দেওয়া হয়। আবারও এক অনন্য মানবিক দৃষ্টান্তের সাক্ষী থাকলো চন্দননগর। ডুপ্লেক্স পট্টি সিজিআর এলাকার বাসিন্দা অনুপ পাল তার সততা এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে সকলের প্রশংসা করলেন। ঘটনাটির সূচনা রাস্তায় পড়ে থাকা একটি মানিব্যাগ নজরে আসে অনুপ পালের। মানিব্যাগটি খুলে তিনি দেখতে পান তার ভিতরে রয়েছে নগদ 910 টাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি মুহূর্ত দেরি না করে মানিব্যাগটি চন্দননগর থানায় গিয়ে জমা করেন। চন্দননগর থানায় কর্মরত এসআই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেন। মানিব্যাগের ভিতরে থাকা নথিপত্র খতিয়ে দেখে তিনি প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করেন। পরবর্তীতে পুলিশ প্রশাসনের উদ্যোগে অংশুমান চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি চন্দননগর থানায় এসে নিজের হারিয়ে যাওয়া মানিব্যাগটি শনাক্ত করেন। সমস্ত তথ্য যাচাই বাছাইয়ের পর নগদ সহ তার সমস্ত গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত অবস্থায় তার হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় একদিকে যেমন অনুপ পালের সততা এবং মানবিকতার প্রশংসা করা হয়েছে, তেমনি চন্দননগর থানার তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকারও ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। কি বলা হচ্ছে দিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরে আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার, খুনের অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতার স্বামীকে আটক করে। দুর্গাপুর ইস্পাত হাসপাতালের এক অস্থায়ী আয়ার কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য দুর্গাপুর থানার ডি সেক্টর মার্কেট এলাকায়। মৃত 55 বছর বয়সী ছবি দাস। তিনি দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে আয়ার কাজ করতেন। স্থানীয়দের অভিযোগ, ছবি দেবী ডি সেক্টরে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পাশে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনে স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে থাকতেন। বুধবার ওই বাড়ি থেকে পচাগলা দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে ঘরের ভেতর ঢুকে কঙ্কালসার দেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কঙ্কালসার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার প্রেক্ষিতে মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে অশান্তি চলছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। মহিলাটা হচ্ছে আমাদের সঙ্গে স্যার ডিউটি করতো হসপিটালে, মেন হসপিটালে। আজকে অনেক দিন, মানে কমসে কম 45-50 বছর কাজ করতো। ও থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু ও এই টিপুর সাথেই থাকতো। আমাদেরকে বলতো কোথায় থাকতে জানো। কি জানতে পারলেন আজকে? আজকে কয়েকদিন আগেও আমরা জেনেছিলাম যে ওর বাড়িতে একটা বডি আছে। তো এখানকার দাদারা গিয়ে খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওই রুমটাই দেখেনি যে বডি আছে কিনা। আজকে হঠাৎ করে এখানকার দাদারা ফোন করে বললো যে ছবির বডি পাওয়া গেছে। কদিন নিখোঁজ ছিল? ও তো মেন হসপিটালে বিধাননগরে ভর্তি ছিল, 2-2.5 মাস ধরে বিধাননগরে ভর্তি ছিল। তারপর ও চলে এসেছিল এখানেই থাকতো। কি মনে করছেন, মেরে দেওয়া হয়েছে? হ্যাঁ, তাছাড়া আবার কি, ওখানটায় যেভাবে বডিটা রয়েছে আপনারা গিয়ে দেখুন না, পুড়িয়েছে প্লাস নুন দিয়েছে, কিছুই নেই, পুরো গলে গেছে চামড়াগুলো। দুর্গাপুজো লাশ, তারপরে একবার ভর্তি করেছিল। ভর্তি করার পর তখন ওই যে বাণিজ্য আছে, দাদা আছে, ওই যে ভর্তি করেছিল বিধাননগরে। বিধাননগর থেকে যে লাশ এসেছে দেখা হয়েছে, আর কারোর সাথে দেখা হয়নি। কি কাজ করতো? ডিএসপি হাসপাতালে? হ্যাঁ, ডিএসপি হাসপাতালে আয়ার কাজ করতো। নিয়ে তারপরে আপনারা কোনো খোঁজ খবর না, আর আমরা কোনো খোঁজ খবর পাইনি। আসছে প্রায় লোক আসর গেটে তালা মারা থাকে। আজকে কিভাবে জানলেন? আজকে কিভাবে মানে কথায় করে খবর, মানে আমাদের হসপিটালে খবর দিল একজন, যে শুনেছে যে ওই যে বডি পাওয়া গিয়েছে। ওই জন্যই আমরা সব ডিউটি ফিউটি ছেড়ে দিয়ে সব চলে আসলাম দেখি। কি মনে করছেন আপনারা? কি মনে করে শাস্তি দিতে হবে, ওর মতনই শাস্তি দিতে হবে। ওটা কে যাকে নিয়ে গেল পুলিশ? সে কে? ওর সাথেই থাকতো, ওর সাথেই যেত, ওর খাবার দিতে যেত, খাবার নিয়ে আসতো, ওর টাকা পয়সা অনেক গয়নাগাটি ছিল, ওর টাকা পয়সা প্রচুর ছিল। একটা স্কেলিটন পাওয়া গেছে, আমরা ওটা রিকভারি করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। বাকি দেখা যাক, এটা তো যেহেতু স্কেলিটন, ঠিক আছে, এখন আইডেন্টিফাই হয়নি। ছেলেটা কেউ আটক হয়েছে স্যার? ছেলেটা মহিলা, ওর হাজবেন্ডকে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদ হোক, খুব প্রাইমারি স্টেজে আছে। স্যার এটা মহিলা যেহেতু স্কেলিটন, সাসপেক্টেড টু বি অফ
ছবি দাস, ঠিক আছে, প্রদীপ চক্রবর্তীর ওয়াইফ। তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যকে শুনানিতে ডাক, অযথা হয়রানির অভিযোগ দেবাংশু ভট্টাচার্যের। এবার শুনানিতে ডাক তৃণমূল আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যকে। তার পরিবারের কয়েকজনকেও ডাকা হয়। এদিন দুপুরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বালি পঞ্চায়েত অফিসের শুনানি কেন্দ্রে আসেন। জানান, মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। না, ওই যে নোটিশটা এটা সবাই পাচ্ছে, আমিও পেয়েছি। সেই নোটিশের মধ্যে কোনো স্পেসিফিক কারণ উল্লিখিত নেই। দিয়ে ডকুমেন্ট আনতে বলা হয়েছে, ওই ডকুমেন্ট নিয়ে এসেছি। তারা ভেরিফাই করবেন, তারা ভারতীয় রাখবেন কি রাখবেন না তাদের হাতে। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে কাউকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে না কজ কী বা কারণ কী। একটা ওপর লিখে দেওয়া হচ্ছে ভুল আছে তাই ডকুমেন্ট নিয়ে আসুন। কী ভুল আছে, কার ভুল, সেটা কোনো উল্লেখ নেই। এটা কি মনে করছেন এই যে এত মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার হিয়ারিংয়ে আবার নতুন করে এক দফা হিয়ারিং হয়ে গেছে, আবার নতুন করে ডিস্ট্রিবিউশনের নামে আবার ডাকা হয়েছে? দেখুন, শুভেন্দু অধিকারী 1 মাস আগে বলেছিলেন যে ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। এটা শুভেন্দুবাবুর বক্তব্য যে ব্রেকফাস্টে 58 লাখ খেয়েছি, লাঞ্চে 1.5 কোটি খাবো। তো ওই লাঞ্চের তার 1.5 কোটির আহার হচ্ছি আমরা যারা লাইনে দাঁড়িয়েছি, বাংলার সাধারণ মানুষ। এবার ফাইনালি তার খাদ্য তালিকা নির্বাচন কমিশন প্রস্তুত করে দিচ্ছে। মালিকের খাবার তো বাড়ির ভিত্তই রান্না করে দেবে। কোনো ইন্টেনশন কাজ করছে? অ্যাবসলিউটলি ইন্টেনশন। বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে দূর করা ইন্টেনশন, পশ্চিমবাংলার মানুষকে হয়রান করা ইন্টেনশন। না হলে বিহারের সিস্টেম বাংলায় কেন হচ্ছে না? বিহারে বিএলওদের হাতে ক্ষমতা ছিল, এই ধরনের নামের বানানের ভুল ত্রুটি হলে তারা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারতো। বাংলায় কেন বিএলওদের হাতে সেই ক্ষমতা নেই? প্রথমে বললে অ্যাডমিট কার্ড চলবে, তারপরে আবার বললো চলবে না। এখন সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে বলছে আবার চলবে। কেন এই নিয়ম পরিবর্তন? 7 জন সন্তান একজনকে বাবা বলে চিহ্নিত করলে সেটা ডিসক্রিপেন্সি, আর বিহারে 12 জন সন্তান একজনকে বাবা বলে চিহ্নিত করলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়েনি। কেন বিহারের জন্য এক নিয়ম, বাংলার জন্য এক নিয়ম? উদ্দেশ্য বাংলার সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে দূর করা, সাধারণ বাঙালিকে এই মাটির অধিকার থেকে বঞ্চিত করা, করে নিজেদের পছন্দের লোকেদের অন্যান্য রাজ্য থেকে এনে এই রাজ্যের মাটিতে জায়গা করে দেওয়া, এটাই উদ্দেশ্য। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরে পথ দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের চালক সহ আরো 2 আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রজাতন্ত্র দিবসের দুপুরে চন্দননগর ফ্লাইওভারে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল এবং 4 চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষের ফলে আহত হন মোটরসাইকেলের চালক এবং পিছনে বসা আরোহী। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা নিয়ে যায় চন্দননগর মহকুমা হাসপাতালে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। রাজ্য জুড়ে চলছে নিবিড় সংশোধনী ভোটার তালিকার তৈরির কাজ। শুনানি কেন্দ্রগুলির সঠিক পরিকাঠামো ও হয়রানি বন্ধের দাবিতে চুঁচুড়ায় কংগ্রেসের বিক্ষোভ ডেপুটেশন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের 35,000-এরও বেশি গ্রামের এবং 128টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য 15 কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট 19,400 কোটি টাকা খরচ করে 59,500 কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া কামারপাড়ার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কম্বল বিতরণ। চুচুড়ার কামারপাড়া ইরাট স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজ করে আসছে। প্রচন্ড ঠান্ডায় সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরা যারা কষ্ট পান, সেই সমস্ত মানুষদের কথা মাথায় রেখে এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় 200 জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করল ইরাট। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী দেবাশিস জর, স্থানীয় কাউন্সিলর শ্রাবণী দাস সহ আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা ইরাডের সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সমাজের সর্বস্তরের মানুষরা এইভাবেই সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার আহ্বানও জানান তারা। কি বলা হচ্ছে ইরাডের এই সামাজিক উদ্যোগ সম্পর্কে শুনুন। আজ আমরা চুচুড়া ইরাট ইনস্টিটিউশন ফর সার্ভিসেস এন্ড এনভায়রনমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা চুচুড়া কামারপাড়ায় আজকে শীতবস্ত্র প্রদান হিসাবে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায় যারা আর্থিকভাবে মানুষের হাতে আমরা 200 জনের হাতে আমরা এই বস্ত্র তুলে দেবো। আমরা বছরে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি করে থাকি, যেমন রক্তদান থেকে শুরু করে বন্যা পরবর্তী সময় আমরা ত্রাণ নিয়ে বিভিন্ন স্থানে পৌঁছে যাই। সমস্ত আমরা সেবামূলক কাজ করে থাকি। মানব সেবাই আমাদের পরম ধর্ম। আমাদের মূল মন্ত্র হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং আমরা মানুষের জন্য যতদিন পারবো আমরা কাজ করে যাব। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শুনানি কেন্দ্রের পরিবেশ ও পরিকাঠামো ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে উঠছে, এই অভিযোগ তুলে চুচুড়ার খড়িমোড়ে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ। নিত্যদিন শুনানিতে ডাকার সংখ্যা বেড়েই চলেছে, অথচ শুনানি কেন্দ্রগুলি পরিকাঠামো ও পরিবেশ ক্রমশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। এই অভিযোগ তুলে অবিলম্বে সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবিতে চুচুড়ার খড়িমোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। হুগলি জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের জেলা সভাপতি সহ জেলা ও ব্লক স্তরে একাধিক নেতানেত্রী এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বিক্ষোভ সভায় বক্তারা
অভিযোগ করেন, দিনের পর দিন সাধারণ মানুষকে বিভিন্ন কারণে শুনানিতে ডাকা হলেও সেখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা, পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব রয়েছে। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে গিয়ে বিশেষ করে বয়স্ক মানুষ, মহিলা ও অসুস্থ নাগরিকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রশাসনের এই উদাসীনতার জেরেই সাধারণ মানুষ অযথা হয়রানির মুখে পড়ছেন বলে বক্তারা দাবি করেন। হরিণমোড়ে পথসভা করে স্লোগান ও প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে কংগ্রেস কর্মীরা তাদের দাবিগুলি তুলে ধরেন। এই যে এসআইআর নামে যে হিয়ারিং এর নামে যে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেই নিয়ে আমাদের আজকে আমরা ডেপুটেশন দিলাম। মানুষের হিয়ারিং কিন্তু হওয়ার কথা ছিল। আমাদের ডিএমএর সাথে যখন মিটিং হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 50-60 এট এ টাইম ডাকা হবে। তারপর লাস্ট দিন হিয়ারিং শুরুর আগের দিন উনি বলেছিলেন যে ওটা 50 না, ওটা 100 করুন। ঠিক আছে, 100 করুন। মানুষের যাতে কোনো রকম ভাবে ডিস্টার্ব না হয়, মানুষকে যাতে অসুবিধা করা না হয়। তা এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আজও সকাল পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট এসছে, 500-700 এট এ টাইম লোককে হিয়ারিং এ ডাকছে। হিয়ারিং হওয়ার কথা ছিল, যাদের ম্যাপিং হয়নি তাদেরকে নিয়ে মেনলি হিয়ারিং হওয়ার কথা ছিল। এনুমেরেশন ফর্মে যখন ফিল আপ হয়েছে তখন দেখা গেল কেউ কিছু বললো না। এখন দেখছি, আমি ডিএম সাহেবকে জিজ্ঞেস করলাম, বললো 8 লাখ মতো লোককে এখনো পর্যন্ত হিয়ারিং এ ডাকা হয়েছে। আমি গতকাল শুনেছিলাম ওটা 5 লাখ মতো হয়েছে। এখন ডিএম সাহেবের মুখ থেকে আমি শুনলাম 8 লাখ মতো লোককে হিয়ারিং এ এখনো পর্যন্ত ডাকা হয়েছে। তা কেন জিজ্ঞেস করলেন, উনি বললেন ভাই আমিও জানতে পারি, সব নির্বাচন কমিশন যেরাম ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম যে এই মানুষগুলোর কি হবে? এরা যে ভারতীয়, এরা যে এখানেই জন্মেছে, বড় হয়েছে, মানুষ হয়েছে, এদের পিতৃপুরুষ এখানেই রয়েছে। তা এরা কি অপরাধ করলো যে আজকে নির্বাচন কমিশন বা বিজেপি সরকার এইভাবে মানুষকে হ্যারাস করছে? উত্তর কারোর কাছে কিছু নেই। এই প্রথম দিন থেকে যে উত্তর আমরা পেয়ে যাচ্ছি, আমরাও যেমন অর্ধেক জানি, প্রশাসনও দিলাম অর্ধেক জানি। তা এইভাবে হিয়ারিং করে এটা উদ্দেশ্যটা কি? ভারতবর্ষের মানুষকে অকারণে হয়রানি করে ভারতবর্ষের মানুষকে কি বোঝাতে চাইছে? এই যে এটা প্রতিবাদ করার জন্য আমরা বললাম যে আর কদিন হিয়ারিং এর যে দিনগুলো বাকি আছে, তার মধ্যে যাতে মানুষকে হিয়ারিং এ যখন যাবে তাতে যেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। তার জন্য সাফিসিয়েন্ট হিয়ারিং সেন্টার খোলার দরকার আছে। যারা যাচ্ছে তাদের বসার জায়গা নেই, তারা জল তেষ্টা পেয়ে জল পাচ্ছে না, বলছে ওইখানে কল আছে খেয়ে নিন, স্কুলে কল আছে খেয়ে নিন, বিডিও অফিসে পাতে কল, পানীয় জল, বাথরুমের ব্যবস্থা করতে বলেছি। 85 বছরের বয়স হয়ে গেছে, তাকেও হিয়ারিং সেন্টারে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। এরকম বহু উদাহরণ আমরা আছি, বললাম আমি ওনাকে। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মহসিন কলেজের বিজ্ঞান ভবনে 2024 সালের সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের সম্বর্ধনা দেওয়া হলো কলেজের প্রাক্তনী সমিতির উদ্যোগে। হুগলি মহসিন কলেজে প্রাক্তনী সমিতি কলেজের বিজ্ঞান ভবনে 2024 সালের সর্বোচ্চ নম্বর প্রাপকদের সংবর্ধনার আয়োজন করল। প্রাক্তনী সমিতির সম্পাদক নীলাঞ্জন ব্যানার্জি বলেন, প্রাক্তনী সমিতি ঐতিহ্যপূর্ণ কলেজকে স্বমহিমায় চলতে সাহায্য করার পাশাপাশি মোহাম্মদ মহসিনের নামে একটি অডিটোরিয়াম, একটি খেলার মাঠ করারও দাবি জানায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন অধ্যাপক দেবব্রত পাল, শুভ্রাংশু কুমার রায়, শিশির রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 2024 সালে 26 জন সর্বোচ্চ নম্বর প্রাপকদের সংবর্ধনা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে বন্দে মাতারামের সার্ধশতবর্ষ নিয়ে মনজ্ঞ আলোচনা করেন প্রাক্তনী শুভ্রাংশু কুমার রায়। মহসিন কলেজের এই ঐতিহ্যশালী কলেজের প্রাঙ্গণে 2024 সালে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটে যারা টপার হয়েছে তাদের হাতে স্মারক তুলে দিচ্ছে। এরা আগামী দিনে আমাদের কলেজের নাম আরও উজ্জ্বল করুক, তাদের সেই শুভেচ্ছা জানাতেই আমাদের এই প্রাক্তনীদের তরফ থেকে এই উদ্যোগ। কতজনকে দিচ্ছেন? আমরা আজকে 26 জনকে তুলে দিচ্ছি। যে দু একজন হয়তো নাও আসতে পারে, তাদের বিভিন্ন ব্যস্ততার জন্য আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করি। আমরা চেষ্টা করেছি এই গৌরবোজ্জ্বল কলেজের প্রাক্তনীরা যেন আমাদের আগামী দিনে আরও উজ্জ্বল করে তুলতে পারে কলেজের নাম, এবং ওরা আমাদের সদস্য হচ্ছে প্রত্যেকে প্রাক্তনিক, যাতে আগামী দিনটা আমরা এই কলেজটাকে একটা বৃহত্তর ক্ষেত্রে শ্রেষ্ঠ কলেজে পরিণত করতে পারি। আর এই শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।